গত ৩ দিন আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্বল্প সময়ের একটি বক্তব্য দিয়েছেন সেখানে, এবং যে বক্তব্যগুলো নিয়ে এখন বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে এবং প্রশংসা হচ্ছে সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীদের মধ্যে। এবং কেউ কেউ বলছেন যে এই বক্তব্য এতটাই পরিপক্ক হয়েছে, তিনি দেশের বাইরে বা নির্বাসিত জীবনে গিয়ে তিনি এতটা পরিপক্ক হয়েছেন। কেউ কেউ ওটা বলার চেষ্টা করছেন। আসলে কি জনাব তারেক রহমান নির্বাসিত জীবনে গিয়ে পরিপক্ক হয়েছেন, নাকি তিনি আরো আগেই পরিপক্ক ছিলেন? আমরা যদি দেখি 1991 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন রাজনৈতিক সহচর হিসেবে তারেক রহমান সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন মায়ের সঙ্গে। তারপর 1991 সনে বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমান রাজনীতি আর সক্রিয় হননি, তিনি ব্যবসা জড়িয়েছেন, কারণ তিনি রাজনীতিটাকে পেশা হিসেবে বেছে নিতে চাননি। এটাই তো হওয়া উচিত ছিল, বাংলাদেশের রাজনীতি কখনো পেশা হতে পারে না। যাই হোক, 2001 সালে যে নির্বাচন হয়, এই নির্বাচনে জনাব তারেক রহমান ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। তার কারিশমাটিক, তার ডাইনামিকতা দিয়ে তিনি বিএনপিকে একেবারে ভূমিধস বিজয় লাভ করেন এবং অর্জন করেন। এটা ছিল তারেক রহমানের সবচেয়ে বড় একটা সাফল্যতা। তারপর যদি দেখি 2002 সালে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনাব তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ বা সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দেশব্যাপী ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেন। রাজনৈতিকভাবে তিনি 7টি বিভাগীয় সমাবেশ করেন। এছাড়াও যদি দেখি তিনি মাঠে ঘাটে চষে বেরিয়েছেন। যে বিভাগীয় সমাবেশগুলো হয়েছে, সেসব বিভাগীয় সমাবেশগুলোতে প্রত্যেকটা ইউনিয়নের একেবারে সাংগঠনিক সম্পাদকের সঙ্গে তার কথা হয়েছে, এবং সাংগঠনিক সম্পাদকের মোবাইল নাম্বারও জনাব তারেক রহমানের কাছে ছিল বলে আমি জানি। আমার খুব কাছ থেকেই একজন সংবাদকর্মী হিসাবে দেখার সুযোগ হয়েছে যে বিভাগীয় সমাবেশগুলো তিনি কিভাবে করেছেন, কতটা সফলতার সঙ্গে তিনি করেছেন। তিনি যেভাবে বিভাগীয় সমাবেশগুলো করাচ্ছেন এবং যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, নেতাকর্মীর সঙ্গে মিশেছেন, সমর্থকদের সঙ্গে মিশে তিনি সরকারে থাকার পরও, তার দল সরকারে থাকার পরও তিনি চেষ্টা করেছেন মানুষের বিষয়গুলো জানতে। জনাব তারেক রহমান কখনো বাবা এবং মায়ের পরিচয়ের গণ্ডির মধ্যে নিজেকে রাখতে চাননি। তিনি চেয়েছেন যে তার বাবা একজন স্বাধীনতার ঘোষক, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তার বাবা একজন সেক্টর কমান্ডার, তার বাবা জেড ফোর্সের অধিনায়ক, তার বাবা সেনা প্রধান, তার বাবা রাষ্ট্রপতি, তার মা প্রধানমন্ত্রী, তার মা বিরোধী দলের নেত্রী। এইসব পরিচয়ের বাইরে জনাব তারেক রহমান নিজেকে ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং তিনি সেখানে সক্ষম হয়েছেন বা সফল হয়েছেন। এই যে নিজেকে এইভাবে সফল করার কারণেই তিনি মূলত টার্গেটে পরিণত হন সেই কুচক্রী মহলের। এই কুচক্রী মহল শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে একদম নিকটতম প্রতিবেশী দেশটিও তাদের, এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং তথাকথিত সেই সব মিডিয়া, যে মিডিয়া সুশীল লেবাসে চলে এবং সার্ভ করে প্রতিবেশীদের বা অন্যান্য দেশের। তখন আমাদের মনে থাকবার কথা, হাওয়া ভবন নিয়ে ব্যাপক প্রপাগান্ডা তারা শুরু করে। হাওয়া ভবন নানান কিছু হচ্ছে, নানান অর্থাৎ দুর্নীতির মহামারী হয়ে যাচ্ছে এরকম। তখন বিএনপি মিডিয়াকে তেমন কিছুই করেনি। আমাদের মনে থাকবার কথা, ওই সময় অনেক কথাই বলা গেছে, অনেক কাজই করা গেছে, স্বাধীনভাবে মিডিয়ার লোকজন করতে পেরেছিলেন। যদি আওয়ামী লীগের আমলের মতো হতো তাহলে সেসব কথাগুলো তারা বলতে পারতেন না। বিএনপি মত প্রকাশ স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, এগুলোকে সম্মান দেখাতেন এবং সেগুলো শ্রদ্ধা করতেন। এখানে একটি বক্তব্যকে কোড আনকোড আমি নিয়ে আসতে যাচ্ছি। জনাব গোলাম মুর্তুজা, সাংবাদিক মুর্তুজা ভাই গত পরশুদিন তার ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ওই সময় সচিবালয়ে তিনি দেখলেন একজন সচিব হঠাৎ করে ফাইল নিয়ে দৌড়াচ্ছেন, বলছেন হাওয়া ভবন থেকে ডাক এসেছে। তারপর গোলাম মুর্তুজা ভাই এটাকে অনুসন্ধান করতে গিয়ে দেখলেন যে হাওয়া ভবন তো তাকে ডাকে নিয়ে সচিব কোথায় গেছে সেটাও সত্য না। আসলে ঠিক এরকম ভাবেই তত্ত্বগুলো না, এই ষড়যন্ত্রকারীরা সেটা আপনার শিক্ষকদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, বুদ্ধিজীবীদের মাধ্যমে, এরকম আমলাদের মাধ্যমে, কামলাদের মাধ্যমে ব্যাপকভাবে ছড়ায় দিল। হাওয়া ভবনে অনেক কিছু হয়। এখানে একটু কথা বলা দরকার। হাওয়া ভবন কি ছিল? হাওয়া ভবন ছিল বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। কিন্তু তিনি যখন সরকারে এলেন, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তো তিনি হাওয়া ভবনের বসার সুযোগ পান না। তিনি বসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বসে তিনি রাষ্ট্রীয় কার্য পরিচালনা করেন। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান তখন হাওয়া ভবন বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এটাই ছিল সত্য। যদি হাওয়া থেকে কোন রকম দুর্নীতি তিনি করতেন তাহলে কি যে বিগত সময়ে অর্থাৎ হাসিনার প্রায় 16 বছরে এই বিষয়গুলো কি তিনি বা শেখ হাসিনার সরকার সেগুলোকে প্রমাণ করতে পারতো না? আমাদের তো মনে থাকবার কথা যে একটি মামলা বিচারক জনাব মুতাহার হোসেন, সম্ভবত নাম আমি যদি ভুল না করি, তিনি তারেক রহমানকে একটি মামলা নির্দোষ বললেন। আর এই জন্যে তিনি দেশে থাকতে পারেন না, দেশ থেকে তিনি নির্বাসিত হতে হলো, অর্থাৎ হাসিনার আমলে। এই মামলাগুলা কিন্তু হয়েছিল সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে। সেই মামলাগুলো খালেদা জিয়া নামে যেমন হয়েছিল, ঠিক তেমনি শেখ হাসিনা নামে আরো বেশি মামলা হয়েছিল, তার নেতাকর্মীদের নামে আরো বেশি মামলা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতা আসার পর সেগুলো মামলাগুলোকে একেবারে রাজনৈতিক বিবেচনা বাদ দিল, কিন্তু বিএনপি নামে মামলাগুলো রয়ে গেল। 2008 সালে যে তথাকথিত নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে কিভাবে ক্ষমতা আনা হয়েছে সেটা তো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বইয়ের মাধ্যমে লিখে গেছেন। তিনি তার বইয়ে লিখেছেন যে মইনু আহমেদ গিয়েছিলেন রাজনৈতিকভাবে তিনি ক্ষমতা গ্রহণের জন্য, কিন্তু মইনু আহমেদকে সেই প্রেসিডেন্ট নিশ্চয়তা দিয়ে বললেন তুমি হাসিনাকে ক্ষমতা নিয়ে আসো, আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে আসো। সেটা তো যারা প্রণব মুখার্জি তার বইয়ের মাধ্যমে লিখেছেন। তার চেয়ে বড় সত্য তো আর কিছু হতে পারে না। এছাড়া যদি দেখি, তখন তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করলো এই যে মিডিয়াগুলো, ভারতের এবং আওয়ামী লীগের ইশারা তাদের পক্ষ হয়ে। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, আমাদের মনে থাকবার কথা, বিএনপি ক্ষমতা আসার পর 2004 সালে 63 জেলা একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যদিও কেউ নিহত হননি। এটা ছিল আওয়ামী লীগের বড় একটি ষড়যন্ত্রের একটি অংশ ছিল এবং ভারতের। তখন বিএনপিকে বিতর্কিত করা শুরু করলো যে বিএনপি জামাত যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশ মৌলবাদী হয়ে যাবে, এই দেশ জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এই যে শায়ক আব্দুর রহমান এবং বাংলা ভাই, এদেরকে কিন্তু বিএনপি গ্রেপ্তার করেছে এবং বিচারের মুখোমুখি করেছিল। এখন প্রশ্ন হলো, শায়ক আব্দুর রহমান কে? শায়ক আব্দুর রহমান তো সেই আওয়ামী লীগের মির্জা আজমের দুলাভাই। তাহলে তখন যদি বিএনপি চাইতো হাসিনার মতো ষড়যন্ত্র করে তাহলে মির্জা আজমকে গ্রেপ্তার করতে পারত বা তার পরিবারটাকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু বিএনপি তাতে করে বিশ্বাস ছিল না। বিএনপি যা সত্য সেটাই করছে। এটা ছিল সর্বশেষ একটা বড় একটা কাজ ছিল এই ভারত এবং আওয়ামী লীগের বা ইসলামী হবিয়া, এটা দিয়ে পশ্চিমা বিশ্বকে খাওয়ানো সক্ষম তারা হয়েছিল। পিকে বাদ দিয়ে ক্ষমতা এনেছিল আওয়ামী লীগকে। এখানে একটা কথা বলা দরকার, তত্ত্বাবধায়ক সরকার আমলে যখন জনমত হয়, জরিপ হয়, বিভিন্ন পত্রিকা কিন্তু এখনো জনমত জরিপ করে তাকে আমরা দেখি। তখন যুগান্তর একটি জনমত এরকম জরিপ করেছিল, জরিপ করে বড় করে একটি শিরোনাম দিয়ে নিউজ করেছিল, যদি আমি ভুল না করি ঠিক শিরোনামটা এরকম যে ব্যর্থতারই পাল্লাবাড়ি। সেই জনমতে দেখা গেছে যে যদি এখানে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। আর এই সংবাদটি প্রকাশ করার কারণে ওই সময় যৌথ বাহিনী চলে গেল নুরুল ইসলাম বাবুল মালিককে গ্রেপ্তার করার জন্য। এগুলো আমাদের মনে থাকবার কথা। এখন আমি আসছি, জনাব তারেক রহমান কি আসলেই পরিপক্ক হলেন নির্বাসিত জীবনে, নাকি জনাব তারেক রহমান আরো আগে পরিপক্ক হলেন, যিনি 2001 সালে যে নির্বাচনটাকে কারিশমাটিক একটি কৌশল করে বা ডাইনামিক চিন্তা থেকে তিনি যেভাবে ক্ষমতা নিয়ে আসলেন, ব্যাপকভাবে বিজয় অর্জন হলো, তার পরিপক্কতার কি সেখানে প্রমাণ পাওয়া যায় না? এছাড়া যদি দেখি তৃণমূলের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে জনাব তারেক রহমান যেভাবে মিশেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে চিন্তা করেছেন, তিনি নির্বাসনে গিয়ে পরিপক্ক হয়েছেন, আমরা এটাই বলবো।